আহ, আমাদের মেইন টপিক ছিল হচ্ছে মেইন টপিক মানে হচ্ছে আমাদের যে আর্থকুয়েকেরটা আর্থকুয়েকের আমরা গত ক্লাসে যা পড়ছি। আহ, আমরা তো ধরতে গেলে গত ক্লাসে অনেক দূর পর্যন্ত পড়ে আসছি আসলে। তো গত ক্লাসের পড়ার সাথে আমরা কন্টিনিউ করতেছি। এটা হচ্ছে ভার্টিক্যাল লোড ডিস্ট্রিবিউশন কি জিনিস সেটা আমি গত ক্লাসে আলোচনা করে আসছি অলরেডি। এবং 45 মিটার হাইট, তাহলে হাইট হচ্ছে 45 মিটার। হাইট জিনিসটাকে অনেক সময় এক্সপ্রেস করা হয় কিভাবে, আমি আগে থেকে একটু বলে রাখি তোমাদের সুবিধার জন্য। এটা হচ্ছে এইচ এন দিয়ে এক্সপ্রেস করা হয়। এইচ এন জেনারেলি এখানে হচ্ছে আমাদের 45 মিটার, মানে হচ্ছে হাইটটা হচ্ছে আমাদের 45 মিটার। 15 স্টোরিড বিল্ডিং, তাহলে এন হচ্ছে 15, মানে 15 তলা বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং, এবং প্রত্যেকটা ফ্লোরের হাইট হচ্ছে 3 মিটার, মানে এইচ ইচ স্টোরি হচ্ছে 3 মিটার। তারপরে হচ্ছে লোকেশন হচ্ছে ঢাকা টাউন। তারপরে হচ্ছে কনক্রিট বিল্ডিং হ্যাজ এ ডাইমেনশন হচ্ছে প্ল্যান হচ্ছে 30 মিটার বাই 60 মিটার, এবং বেসিক স্ট্রাকচারাল ফ্রেম সিস্টেম হচ্ছে ডেভেলপ করা হয়েছে। ডেড লোড ইনক্লুডিং দ্য পার্টিশন ওয়াল হচ্ছে 9 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, লাইভ লোড হচ্ছে 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এবং বিসকাস ড্যাম্পিং রেশিও অফ দ্য স্ট্রাকচার হচ্ছে 5। তাহলে আমাদের ভার্টিক্যাল লোড ডিস্ট্রিবিউশনটা বের করতে বলছে। সয়েল টেস্টের প্রত্যেক 1.5 মিটার ডেপথে তোমার এসপিটিএন এর ভ্যালুটা গিভেন আছে আপ টু 30 মিটার পর্যন্ত। তো সেই জিনিসগুলো দেয়া। তাহলে আমাদের প্রথম কাজ ছিল, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম, যেটা দেখছিলাম সেই হিসাবে যদি আমরা বলি, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এগুলো ছিল। আহ, এই প্রথম স্টেপটা মনে হয় দেখাইছিলাম, প্রথম স্টেপটা দেখাইছিলাম না তোমাদের? হ্যালো, এই প্রথম স্টেপটা মনে আছে? জি স্যার। জি তো স্যার। প্রথম স্টেপ দেখানো হয়েছিল আমার জানার মধ্যে। এখন আমি সেজন্য আর প্রথম স্টেপ নিয়ে আলোচনা করব না, আমি চলে যাব মূলত সেকেন্ড স্টেপে। তো সেকেন্ড স্টেপে আসছিল আমাদের টেবল নাম্বার 6.2.18, যেটা হচ্ছে পেজ নাম্বার 3198-এ পাবা। 3198-এ ডিজাইন ক্যাটাগরি সি তে পড়ছিল। এ বি সি এগুলো কি জিনিস আমি এক্সপ্লেইন করছিলাম তোমাদের সে সময়ে। তো আমি এখান থেকেই শুরু করবো মূলত। সেটা হচ্ছে 8.3.2 প্রভিশনে এই সিটা কিভাবে আসছিল মনে আছে নাকি আরেকবার দেখাবো? দেখাই আমি তোমাদের। টেবিল থেকে রিড নিয়েছিলেন। টেবিলের মধ্যে থেকে রিড নিয়েছি, কিন্তু সেখানে আসলে একটা কাজ করে আসতে হইতো। এটা বোঝানোর আগে তোমাদের আমি নেক্সট পেজটা বুঝাইতে চাচ্ছি। এই পেজটা একটু আগে বুঝে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে প্রত্যেক 1.5 মিটার ডেপথে, দেখো স্পেসিং হচ্ছে প্রত্যেক 1.5 মিটার, মানে 0, 1.5, 3, 4.5, মানে একটা থেকে একটা বাদ দিলে সবগুলো কিন্তু 1.5-এই আসে। এইভাবে আলটিমেটলি 30 মিটার পর্যন্ত আমাদের এসপিটিএন এর ভ্যালুগুলো কোয়েশ্চেনে গিভেন ছিল। কোয়েশ্চেনে পাশাপাশি হারে লিখছিল, আমি এখানে নিচে নিচে করে লিখছি। এখন এখান থেকে তোমাদের এভারেজ এসপিটি ভ্যালুটা বের করতে হবে। এভারেজ এসপিটি ভ্যালু বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, এটা কোডে দেওয়া আছে। এটা ফলো করার জন্য আমাদের কোডে যাইতে হবে পেজ নাম্বার 3198-এ। তাহলে আমাদের এখানে যাইতে হবে পেজ নাম্বার 3198-এ যাচ্ছি আমি। তোমরা একটু দেখো, এই 3198-এ, এই দেখো এখানে ফর্মুলাটা আছে। 3198 তো না, 3189। এই এই তো এই জায়গায় দেখো ফর্মুলাটা আছে। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের এই এভারেজ এসপিটিএন ভ্যালুর ফর্মুলা। সেটা হচ্ছে সামেশন অফ 1 to n মানে হচ্ছে যতগুলো আছে সবগুলো সামেশন আর কি, ডিআই ডিভাইডেড বাই সামেশন অফ ডি বাই এন। দেখো আমি এখানে সামেশন অফ ডি হচ্ছে, এটা হচ্ছে ডি, তাহলে সামেশন অফ ডি মানে এগুলো সবগুলো যোগফল, সবগুলো যোগ করলে কত হবে? 30 এই আসবে। সামেশন অফ ডি এর ভ্যালু হচ্ছে 30, এখানে চলে আসলো, এটার ভ্যালু পেয়ে গেছে। এবার হচ্ছে সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন। তাহলে আমাদের করতে হবে কি, ডি ডিভাইডেড বাই এন এর ভ্যালুটা বের করতে হবে এখানে।
এখানে ডি এর ভ্যালুটা জানি, এন এর ভ্যালুটা জানি, কিন্তু প্রথমটাতে আসলে ডি ডিভাইডেড বাই এন বের করে লাভ নাই, কারণ প্রথমটাতে তো আসলে টেস্টই করা হয় না। 0 মিটারে তো কোনো টেস্টই করা হয় না। তাহলে 1.5 মিটারের পর থেকে করা হয়েছে, তাহলে ডি ডিভাইডেড বাই এন হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 5, সেটা করলে আসছে 0.3। 1.5 ডিভাইডেড বাই 7 করলে আসছে 0.21। 1.5 ডিভাইডেড বাই 10 করলে আসছে 0.15। 1.5 ডিভাইডেড বাই 12 করলে আসছে 0.13। এইভাবে করে সবগুলোর ডি বাই এন বের করছে এখানে। তারপরে লাস্টে যেটা করছে সেটা হচ্ছে সামেশন অফ ডি বাই এন এর সামেশন। তাহলে ডি বাই এসপিটি এন এর সামেশনটাও বের করা হয়ে গেছে, সামেশন অফ ডিও বের করা হয়ে গেছে। এই ফর্মুলাটা বসাই দিলেই তুমি এভারেজ এসপিটি এনটা পেয়ে গেছো। এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা করার পরে আমাদের যাইতে হবে টেবিল নাম্বার 6.2.13। তাহলে আমি টেবিল নাম্বার ওটাতে যাচ্ছি। এখানে পেজ নাম্বার কত? এটা 3190, সরি 3190 পরের পেজে এই টেবিলটা 6.1.13। দেখো আমাদের এসপি10 এর ভ্যালু কত আসছে এভারেজ? 18.88। 18.88। কোনটাতে পড়ছে দেখো, এটা হচ্ছে শেয়ার ওয়েব। শেয়ার ওয়েবের ভ্যালু আমরা জানি না, আমাদের জানি এসপি10 এর ভ্যালুটা শুধু। তাহলে এসপি10 এর উপর বেস করে নিতে গেলে এটাতে এসপি10 এর ভ্যালু দেয়া নাই, এটা তো হইলে 50 এর উপর হইতে হবে। 50 এর উপর হইতে গেলে সাইড প্লাস হবে এসবি। তো আমাদের 50 এর উপর না, আমাদের কোনটাতে পড়ছে দেখি। আমাদের হচ্ছে 50, 15 থেকে 50 এর ভিতরে এটাতে পড়ছে। হ্যাঁ, এটাতে জি পড়ছে। স্যার। এটাতে পড়লে আমাদের সাইড ক্লাস হচ্ছে এসসি। তাহলে এখান থেকেই আমরা আমাদের সাইড ক্লাসটা পেয়ে গেলাম, এই এসসি। সেটাই এখানে লিখলাম, সাইড ক্লাসটা হচ্ছে এসসি। ক্লিয়ার কিনা রে? তাহলে তোমাদের এসবিও পরীক্ষায় থাকতে পারে, এসডিও পরীক্ষায় থাকতে পারে। অতএব ভালো মতো দেখে তারপরে কোড থেকে এভাবে সিলেকশন করতে হবে। মানে বুঝাইতে চাচ্ছি, এটা ফাইনাল পরীক্ষার সময় বা ফাইনাল অ্যাসেসমেন্টের সময় তোমাদের এইটা হাতে রেখে তারপরে পরীক্ষা দিতে হবে কোডের জিনিসগুলো। ঠিক আছে? তারপর আসতেছে এটা করার পরে আমাদের যাইতে হবে টেবিল নাম্বার 6.2.16। 6.2.16 যাই এখন। পেজ নাম্বার কত? 3197। 3197, এই গেলাম। দেখো এখানে বলছে কি, আমরা কি কি পাচ্ছি একটু ভালো মতো খেয়াল করো। আমরা জানি আমাদের সাইড ক্লাস কোনটাতে পড়ছে, এসসি পেয়ে গেছি না? তার মানে হচ্ছে এটাতে যাই। এসসি তে গেলে তাহলে এস এর ভ্যালু কত? 1.15। টিবি এর ভ্যালু কত? 0.2 সেকেন্ড। টিসি এর ভ্যালু কত? 0.6 সেকেন্ড। টিডি এর ভ্যালু কত? 2 সেকেন্ড। এই সেগুলোই লিখা হবে। ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার, এক্সাম এই ম্যাথ কিভাবে করা সম্ভব? এগুলো কি সব দিয়ে দিবেন এই টেবিল? কোন টেবিল কোনটা? স্যার এক্সামে এইসব ম্যাথ কিভাবে করা সম্ভব? এইসব সব টেবিল তো স্যার দিয়ে দিতে হবে না? নাহলে ভ্যালু দিয়ে দিতে হবে। বিএনবিসির কোডটা তো পুরাই থাকবে তোমাদের সাথে। আর যদি অফলাইনে হয় তাহলে এগুলো কোশ্চেনের পিছনে অ্যাটাচমেন্ট হিসেবে দেওয়া থাকবে জি স্যার, বুঝতে পারছি। এই টেবিলগুলো। এইটার ক্যালকুলেশন তোমাদের নিজেদেরকে করতে হবে, এই টেবিলের ক্যালকুলেশন। আর এই ডান পাশে যেগুলো দেখাবো আমি সবগুলোই আসলে কোশ্চেনে দেওয়া থাকবে, মানে ডান পাশের পিডিএফ এ যেগুলো থাকবে। বুঝতে পারছো? মানে তোমাদের খালি জানতে হবে যে কোডটা কিভাবে ইউজ করতে হবে, কোনটার পরে কোনটা ইউজ করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে সেখান থেকে আমরা এইগুলো পাইলাম। তাহলে আমরা এখান থেকে পাইলাম কি, এভারেজ এনভেলো, এভারেজ এনভেলো থেকে সাইড ক্লাস পাইলাম এসসি। এসসি হওয়াতে আমাদের এস এর ভ্যালুটা পাইলাম, টিবি এর ভ্যালুটা পাইলাম, টিসি এর ভ্যালুটা পাইলাম, টিডি এর ভ্যালুটা পাইলাম এই টেবিল থেকে। বুঝতে পারছো? এইবার আমাদের যাইতে হবে, আমরা আগে কিছু বাদ দিয়ে আসছে সেটা দেখাই। এই ধরো স্টেপ নাম্বার 2 তেই আসলে কিন্তু আমি বলবো কি, তোমাদের এইটা স্টেপ নাম্বার 1 হিসেবে করা উচিত। এটাও স্টেপ নাম্বার 1 হিসেবে করা উচিত। তোমাদেরকে আমি যে পিডিএফটা দিব সেটাতে আমি কারেক্ট করেই দিয়ে দিব। এটা স্টেপ নাম্বার 1 হিসেবে করবা। তারপর হচ্ছে প্রিভিয়াস পেজেরটা, এইটা স্টেপ নাম্বার 2, এটা স্টেপ নাম্বার 3 দিয়ে করো। কেন বলতেছি আমি কিছুক্ষণ পরেই বলতেছি, দেখো। সেটা হচ্ছে আমরা যখন এটা করতে যাব
টেবিল নাম্বার 6.2.18 করতে যাচ্ছি, মানে স্টেপ নাম্বার 2 যেটা ছিল সেটাতে। সেটা করতে গেলে আমাদের এখানে যদি আমি টেবিলে যাই, দেখো 6.2.18 এ পেজ নাম্বার কত? 3198 পরের পেজে। এই দেখো, সেখানে যখন আমরা গেছি, আমাদের অঙ্কতে সাইড ক্লাস কোনটা ছিল? এসএ নাকি এসবি নাকি এসসি নাকি এসডি? এসসি ছিল। এই দেখো এসসি টা ছিল। আর আমাদের জোন ক্যাটাগরি অকুপেন্সি কততে পড়ছিল? অকুপেন্সি ক্যাটাগরি 2 তে পড়ছিল। আমি প্রিভিয়াস ক্লাসে বলে আসছি এটা। তাহলে অকুপেন্সি ক্যাটাগরি 2 তে পড়ছিল, মানে এই বাম পাশের টেবিলটা নিতে হবে এবং এসসি টা নিতে হবে। আমাদের জোন কততে পড়ছিল? জোন 2 তে পড়ছিল। তাহলে এই দেখো জোন 2 এবং এসসি এর মধ্যে কোনটা? এই সি পড়ছে না? জি স্যার। সেজন্যই কিন্তু এখানে সি লেখা হয়েছে। তাহলে এই সিটা জানতে গেলে তোমাকে আগে সেটা কি এসসি নাকি এসবি এই সাইড ক্লাসটা জানতে হবে। এই সাইড ক্লাসটা কিন্তু ওই স্টেপ 3 তে জানা যায়। তাহলে 3 টা স্টেপ 3 টা যদি আগে করে ফেলো তাহলে তুমি এটা এর পরে করতে পারবে। সেজন্যই বলতেছি স্টেপ 3 টা আগে করার জন্য। মানে আমি তোমাদেরকে যে পিডিএফ দিব সেখানে স্টেপ 3 টা স্টেপ 1 হিসেবে থাকবে, এটা স্টেপ 2 হিসেবে থাকবে, এটা স্টেপ 3 হিসেবে থাকবে। বুঝতে পারছো? জি স্যার। এবার আসতেছে এই প্রভিশনে যাব আমরা। প্রভিশনটা হচ্ছে আসলে 3659 নাম্বার পেজে। আমি একটু পেজ নাম্বারে যাই এই পাশ থেকে। অনেক পিছনে এটা। সিক্সটি নাইন। এই দেখো প্রভিশনে এটা লেখা আছে এইখানে। এই প্রভিশন এটা। এই প্রভিশনে একটু কি লেখা আছে আমরা একটু পড়ি। সেটা হচ্ছে দ্য প্রভিশন অফ চ্যাপ্টার 6 shall apply except as modified by the provision of this section। তাহলে এই সেকশনে যেটা রিভিশন বা প্রভিশন দেয়া হয়েছে, এটা রিভাইজ করা হয়েছে আগের বিএনবিসি থেকে, অতএব এটা ফলো করতে হবে। স্ট্রাকচার্ড অ্যাসাইন্ড টু সিসমিক ডিজাইন ক্যাটাগরি as DCD, see chapter 2, all the reinforced concrete structure shall satisfy the requirement of a special seismic detailing as given in the section 8.3.3 to section 8.3.8. In addition to the requirement of chapter 6, the provision of for a special moment frame shall not permit the use of the slab without the beam as part seismic force resisting system। এটা হচ্ছে এসডিসি-ডি এর জন্য। আমাদের এসডিসি কত? আমাদের এসডিসি কত আসছে? সিসমিক ডিজাইন ক্যাটাগরি। এই সিসমিক ডিজাইন ক্যাটাগরিকে সংক্ষেপে এসডিসি বলা হয়। সি। আমাদের সি আসছে, তাহলে আমাদের এই সি নাম্বারটাতে যাইতে হবে। এই দেখো এসডিসি সি এর জন্য বলা হয়েছে এটা। এসডিসি সি তে বলা হয়েছে কি অল রেইনফোর্সড কনক্রিট স্ট্রাকচার শ্যাল বি বিল্ড to satisfy the requirements of intermediate seismic detailing। intermediate seismic detailing টা অবশ্যই মেনে নিতে হবে। মানে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করেই তোমাকে বিল্ডিংটা করতে হবে। বলে দিছে যদি সাইট ক্লাস সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি তে হয়, মিনিমাম ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হিসেবে তৈরি করতেই হবে। সেটাই আমরা বের করলাম প্রভিশন থেকে আমরা পাইছি। এটা আসলে আইএমআরএফ দিয়ে ডিজাইন করতে হবে। আইএমআরএফ মানে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এটা পেজ নাম্বার 3669 থেকে পাইলাম। এইবার হচ্ছে আমাদের টেবিলে যাইতে হবে 6.2.19। 3202 পেজে থাকার কথা। কাছাকাছি একটা পেজ বের হোক আগে।
এই আসছে টেবিলটা। এই টেবিলে দেখো আমাদের হচ্ছে কনক্রিট স্ট্রাকচার ছিল এবং আইএমআরএফ স্ট্রাকচার। সেটা আমরা পাবো আসলে এই পেজে। দেখো এই মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম নো শিয়ার ওয়াল। আমাদের কিন্তু কোনো শিয়ার ওয়াল ছিল না। নরমাল কনক্রিট স্ট্রাকচার ছিল। এই মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নো শিয়ার ওয়ালে গেলাম। সেটাতে স্পেশাল স্টিল রেজিস্টিং মোমেন্ট ফ্রেম না। আমাদের এসএমআরএফ নাকি আইএমআরএফ? আমাদের স্যার আইএমআরএফ। তাহলে আইএমআরএফ এটা নিব নাকি অন্যটা নিব বলো দেখি। এটা কি নিব? এটা নিতে পারবো না, কারণ কি এটা স্টিলের, কিন্তু আমাদের কিন্তু স্টিল না, আমাদেরটা কি? স্যার কনক্রিটের। আমাদেরটা কনক্রিটের। তাহলে কনক্রিটটা কোন জায়গায় দেখো দেখি। আমাদেরটা কনক্রিটের। এই পরের পেজেই আছে। সেটা হচ্ছে এই ইন্টারমিডিয়েট রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম এটা। তাহলে আর এর ভ্যালু কত দেখো তো এটাতে? রেসপন্স ফ্যাক্টর 5। 5। এই 5টাই এখানে লেখা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। এবং দেখো এখানে আরো একটা কন্ডিশন চেক করতে বলছে। কন্ডিশনটা একটু দেখাই আমি। এটা হচ্ছে 3199 নাম্বার পেজে। 99 93। এই দেখো এখানে বলা হয়েছে কি, এই আই এর ভ্যালুটা যে আমরা বের করলাম এবং আর এর ভ্যালুটা বের করলাম, এখানে বলেই দিছে দেখো, দ্য রেশিও আই বাই আর ক্যান নট বি গ্রেটার দেন 1। আই বাই আর এর ভ্যালু গ্রেটার দেন 1 হইতে পারবে না কোনোভাবে। আমাদের আই এর ভ্যালু বের হয়েছিল 1, আর এর ভ্যালু বের হয়েছে 5। তাহলে আই বাই আর হচ্ছে 1/5, 1/5 মানে 0.2, একের চেয়ে বড় হয় নাই, তাহলে ঠিক আছে, ওকে আছে আমাদের ডিজাইন। ঠিক আছে, এই চেকটা করলাম আমরা। এইবার তাহলে দেখো আমার স্টেপ নাম্বার 1 ও শেষ, স্টেপ নাম্বার 2 ও শেষ, স্টেপ নাম্বার 3 ও শেষ। এখন আমাদের যাইতে হবে স্টেপ নাম্বার 4 এ। স্টেপ নাম্বার 4 এ আমাদের বিল্ডিং পিরিয়ডটা বের করতে হবে, মানে ফ্রিকোয়েন্সির জন্য যে টাইম পিরিয়ড লাগবে সেই পিরিয়ডটা বের করতে হবে। সেই পিরিয়ডের ফর্মুলাটা দেয়া আছে পেজ নাম্বার 3208 এ। আমরা যদি 3208 এ যাই, এখানে মানে এখানে আসলে কোড কিভাবে ফলো করা হয় এই জিনিসটাই বুঝতে হবে তোমাদের। এই দেখো 3208 এ একটা ফর্মুলা গিভেন আছে, টি ইজ ইকুয়াল টু সিটি ইনটু এইচএন টু দি পাওয়ার এম। সেটা ইউজ করা হয়েছে। এবং সিটি এর ভ্যালু কোথায় পাবা, এইচএন এর ভ্যালু কোথায় পাবা, সেগুলো এখানে ডিটেইলস লেখা আছে। এই দেখো টেবল 6.2.20 তে পাবা। সেই জিনিসটাই আমি এখানে লিখছি। টেবল 6.2.20 তে গেলে 32 পেজ নাম্বার 3209 তে তুমি এই এটা ডাটাটা পাবা। আমি দেখাচ্ছি তোমাকে এখানে, তোমাদেরকে। 3209 তে যাবো আমি পেজ নাম্বার। এই দেখো একটা টেবিল দেয়া আছে। এই আমাদের করতে হবে কনক্রিট ফ্রেম এটা। তাহলে সিটি এর ভ্যালু কত আমাদের জন্য? 0.04 0.466। 0.0466 আর এম এর ভ্যালু হচ্ছে 0.9। সেই জিনিসটাই আমি টেবিলটাকে নিলাম। অলরেডি দেখো এখানে লেখা হয়েছে। আর এইচ এন এর ভ্যালু কত? টোটাল হাইট আমাদের বিল্ডিং এ 45 মিটার। 45 মিটার ছিল। তাহলে সেই জিনিসটাই আমি সিটি এর ভ্যালু এটা বসাই দিচ্ছি, এইচ এন এর ভ্যালু এটা বসাই দিলাম, আর এম এর ভ্যালু 0.9 বসাই দিলাম। এটা অলওয়েজ মনে রাখবা, এইচ এনটা অবশ্যই মিটারে বসাইতে হবে, অন্য ইউনিটে থাকলে মিটারে নিয়ে গিয়ে বসাইতে হবে। সেটা দেখো এখানে কোডে লেখা আছে, দেখাই হচ্ছে। এই দেখো এই এইচ এনটা কি, হাইট অফ দ্য বিল্ডিং ইন কি, কোন ইউনিট? মিটার স্যার। মিটারে থাকতে হবে। মিটারে না থাকলে কিন্তু অঙ্কটা ভুল হবে। যদি ফিটে দিয়ে থাকতো তোমাদের অঙ্কটা মিটারে নিয়ে যাইতে হবে। পরীক্ষায় এখানে ঝামেলা করার মতো একটা জিনিস এই ইউনিট নিয়ে ঝামেলা করতে পারে, যদি অনলাইন কুইজ হয়, অনলাইনে হয়। আর যদি ফেস টু ফেস হয় তাহলে মিটারেই থাকতে পারে, সমস্যা নেই। আচ্ছা গেল। এরপর আসতেছে ক্যালকুলেশন অফ নর্মালাইজ অ্যাক্সিলারেশন রেসপন্স স্পেকট্রাম। টি এর ভ্যালুটা বের হয়ে গেছে, টাইম পিরিয়ড আমাদের বের হয়ে গেছে। তাহলে আমাদের বের করতে হবে এবার সিএস এর ভ্যালুটা।
এখন সিএস এর অনেকগুলো ফর্মুলা আছে। কোনটা ইউজ করব সেটা ডিপেন্ড করতেছে আসলে টি এর ভ্যালুর উপরে। আমরা যদি 3193 পেজে যাই তাইলে বুঝতে পারবো। 3193 পেজে দেখো এখানে সিএস এর অনেকগুলো ফর্মুলা আছে। নিজেরাই দেখতেছে এখানে সিএস এর অনেকগুলো ফর্মুলা আছে। টোটাল 4টা ফর্মুলা আছে। 4টা ফর্মুলার মধ্যে কোনটা ইউজ করবে সেটা আসলে টি এর উপর ডিপেন্ড করে। তোমার টি এর ভ্যালু কত আসছে? 1.433। ঠিক আছে? টিবি আমাদের টিসি, টিডি, টিবি এগুলো বের করছিলাম। দেখো এখানে টিবি লাগবে, টিসি লাগবে, টিসি লাগবে, টিডি লাগবে, টিডি লাগবে 4 সেকেন্ড এবং টিবি এর ভ্যালু লাগবে। এই এগুলো লাগবে। এগুলো জানা থাকলে তাহলে কোন রেঞ্জে পড়ছে সেই হিসেবে তুমি বলতে পারবা। তাহলে আমি আগের পেজ থেকে একটু আসি। আগের পেজে আমি টিবি এগুলো বের করে আসছিলাম। দেখো টিবি এর ভ্যালু কত? 1-2 সেকেন্ড। টিবি হচ্ছে আমি এই পাশে একটু লিখে রাখি। টিবি এর ভ্যালু আসছে আমাদের 0.2 সেকেন্ড। আর টিসি 0.6 1.6 সেকেন্ড। সেকেন্ড। আর টিডি আসছিল 2 2 সেকেন্ড। সেকেন্ড। তাহলে আমাদের কোনটাতে পড়তেছে দেখি। আমাদের টি এর ভ্যালু গিভেন ছিল 1.433। 1.433 হইলে আমাদের দেখো তো কোনটার মধ্যে পড়ছে? এটার মধ্যে পড়ছে। 2 এর 0.2 এর থেকে ছোট? না ছোট না, পড়ে নাই এটাতে। এটাতে আমাদের পড়ে নাই, এর রেঞ্জে পড়ে নাই। তারপরে 0.2 থেকে 0.6 এর ভিতরে? না এটাতেও পড়ে নাই। 0.2 থেকে 0.6 এর ভিতরেও না। তারপরে হচ্ছে টিসি থেকে টিডি এর মধ্যে, মানে 0.6 থেকে 2 এর ভিতরে। 0.6 থেকে 2 এর ভিতরে জি স্যার। আমাদেরটা তাহলে এটাতে পড়ছে। তাহলে সেজন্যই এই সিএস এর এই ফর্মুলাটা নেওয়া হয়েছে। বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার। সিএস এর এই ফর্মুলাটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 2.5 লেখা হইলো। এস এস এর ভ্যালুটা কত ছিল? এস এর ভ্যালু কিন্তু আমরা আগের পেজে বের করছিলাম। মনে আছে কিনা দেখে আসি একটু। দেখো এই এস এর ভ্যালু বের করছিলাম কত? এস এর ভ্যালুটা 1.15। 1.15, সেই ভ্যালুটাই এখানে বসানো হয়েছে। দেখো 1.1। তারপর একটা ইটা দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। ইটাটা কি জিনিস একটু দেখে আসি। ইটাটা বের করতে গেলে আমাদের যাইতে হবে পেজ নাম্বার 3194। পেজ নাম্বার 3194 এ যাইতে হবে। এই দেখো ইটা বের করার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে এটা। তাহলে সেখানে বলছে কি এটা এটার ভ্যালু জেনারেলি 1 থেকে 5% পর্যন্ত হয়। মানে এইটা জেনারেলি পার্সেন্টেজে বোঝানো হয় 1 থেকে 5%। অনেক সময় সরাসরি তোমাদের কোয়েশ্চেনে বলো বা ডিজাইনে বলো এটার ভ্যালুটা সরাসরি পাবা 1 থেকে 5 এর ভিতর। তো আমাদের যেহেতু এটার ভ্যালু দেয়া নাই তাহলে এই ফর্মুলা ইউজ করে করছি এবং আমাদের এটার ভ্যালু কিন্তু 5 দেয়া ছিল। আমি দেখে আসি কোথায় গিভেন ছিল। কোশ্চেনে গিভেন ছিল, মনে আছে কিনা দেখে আসি আমরা। ডিসকাস ড্যাম্পিং রেশিও যেটা, এই সাইনটার নাম কি? সেটাকে জিটা বলে। আমি আসতেছি একটু। এই দেখো এই ডিসকাস ড্যাম্পিং রেশিও অফ স্ট্রাকচার হচ্ছে 5। এটাকে বলা হয় জিটা। জিটা দিয়ে প্রকাশ করা হয়। এবং এটা হচ্ছে জিটা, এটা হচ্ছে ইটা। বাম পাশেরটা হচ্ছে ইটা আর ডান পাশেরটা হচ্ছে জিটা। অনেক সময় জাইও বলে। জিটা না বলে অনেকে এটাকে জাইও বলে। তোমরা একটু দেখবা তোমাদের কোনটা সুবিধা হয়। আমি জেনারেলি বলার সময় এটাকে জাই বলি, এটাকে ইটা বলি। ঠিক আছে? তাহলে এই 5 বসাই দেওয়া হইলো এখানে। তাহলে 5 প্লাস 5 কত হয়? 10 হয়ে যায়। 10 ডিভাইডেড বাই 10 1 হয়ে গেছে। তাহলে এইটার ভ্যালু অবশ্যই 0.55 থেকে বড় হইতে হবে। দেখো কোডে বলা আছে 0.55 থেকে অবশ্যই বড় হইতে হবে। আমাদের কিন্তু 0.55 থেকে বড়ই আসছে, 1 আসছে। অর্থাৎ অ্যাকুরেট আছে। তাহলে এখানে কিন্তু এই 1 বসাই দিলাম এটার ভ্যালুটা। আর টিসি এর ভ্যালু অলরেডি আমরা জানি কত বের করছিলাম, 0.6 বের করছিলাম। আর টি এর ভ্যালু 1.433 বের করছিলাম, সেটা বসাই দিছি। সেখান থেকে সিএস এর ভ্যালুটা পেয়ে গেছি। স্টেপ 5 পর্যন্ত ক্লিয়ার? জি এখানে স্যার। খালি ফর্মুলা ইউজ করা, ফর্মুলাটা কোত্থেকে ব্যতিক্রম হইলে কিভাবে ইউজ হবে সেই জিনিসগুলোই দেখানোর জন্যই আমি তোমাদের কোড গুলো দেখাচ্ছি আসলে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। নাহলে তো আমি বলতে পারতাম এটা কোডে আসছে, এই ভ্যালু গুলো বসাই দিলাম। কিন্তু কোডে তো আসলে এই ফর্মুলাটা ছাড়া আরো অনেক ফর্মুলা আছে, আমি কেন এটা নিলাম?
তোমাদের কি এটা নিয়েই করতে হবে কিনা? তোমাদের তো অন্য ফর্মুলাও ইউজ হইতে পারে। সেজন্যই আমি এক্সাম্পল গুলো দেখানো। এটাই। আচ্ছা, গেল আমাদের স্টেপ নাম্বার 5 পর্যন্ত ক্লিয়ার। এরপরে যাচ্ছে স্টেপ নাম্বার 6 এ। স্টেপ নাম্বার 6 এ হচ্ছে আমাদের স্পেকট্রাল অ্যাক্সিলারেশনটা বের করতে হবে অথবা ল্যাটারাল সিসমিক ফোর্স কোএফিসিয়েন্ট, মানে ডাব্লিউ এর সাথে এটা দিয়ে গুণ করলেই তুমি বেজ শিয়ারটা পেয়ে যাও। ডাব্লিউ ইনটু এস এই হবে, এই দেখো ডাব্লিউ ইনটু এস এ হবে বেজ শিয়ারের ভ্যালু। তাহলে আমাদের এস এর ভ্যালুটা জন্য ফর্মুলাটা কোন পেজে আছে? পেজ নাম্বার 3193 তে আছে, আগের পেজে। সরি, 3193 পেজ। এই দেখো এই ফর্মুলাটা, এবং এই ফর্মুলা গুলো কিছুক্ষণ আগে কিন্তু ইউজ করছি, সিএস এর ফর্মুলা। একই জায়গায় একবার পরে যাইতে হচ্ছে, একবার আগে যাইতে হচ্ছে, সিরিয়ালটা একটু সেজন্য মনে রাখতে হয় বা মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে s equal to 2/3 zi divided by r into cs। এখানে কিন্তু সবগুলোর ভ্যালুই আমরা বের করে আসছি। z এর ভ্যালু জোন কোএফিসিয়েন্ট, i হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, আর হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, আর cs এর ভ্যালু হচ্ছে কিছুক্ষণ আগেই বের করে আসছি। সবগুলোই এখানে বসাই দেওয়া হয়েছে, বসাই দেওয়ার পরে এই ভ্যালুটা পাওয়া গেল। ঠিক আছে, এই দেখো এখানে s এর ভ্যালু এটা পাওয়া গেল, এবং বলছে কি s এর ভ্যালুটা কোনোভাবেই এটার চেয়ে ছোট হইতে পারবে না। এখানে একটা ফ্যাক্টর দিয়ে দিছে 0.67 বিটা জ্যাট আইএস, 0.67 বিটা জ্যাট আইএস, এবং 0.67 বসাইলাম। এখানে বিটার ভ্যালু কত ধরতে বলছে? 0.11 0.11 ধরতে বলছে, 0.11 ধরছি। আর ঝ্যাটের ভ্যালু জোন কোএফিসিয়েন্ট আমাদের যেটা আসছিল সেটা, আই হচ্ছে ইম্পর্টেন্স আমাদের যেটা আসছিল সেটা, এস হচ্ছে এস এর ভ্যালু আমাদের যেটা আসছিল সেটা। এটা বসাই দেওয়ার পর আসছে 0.01695। তাহলে এটা থেকে আমাদের শ্যাল নট বি লেস হইতে পারবে না। ঠিক আছে, এটা থেকে লেস হইতে পারবে না, এখানে সাইনটা ভুল আছে, এটা আসলে গ্রেটার দেন হবে। আমাদের কিন্তু লেস হয় নাই, মানে গ্রেটার দেন হইছে, অতএব ওকে আছে। ঠিক আছে না? জি স্যার। তাহলে এই জায়গাটা একটু কারেকশন হবে। তারপরে এখানে আরো একটা জিনিস চেক করতে বলছে, আমি এটাতে আসি। আমি এই জিনিসটা দিয়ে চেক করলাম। আরেকটা জিনিস চেক করতে বলছে, এই দুইটা আসলে সেম জিনিসই, দেখো ভ্যালুটা প্রায় সেমই আসে। তো অন্যভাবে বলছে, সেটা পেজ নাম্বার 3208 এ বলছে, সেটাও একটু দেখাই দিই। পেজ নাম্বার 3208 পরের পরের দিকে, 3208 এই দেখো এই জায়গায় আছে, এই জায়গায় লেখা আছে shall not be less than 0.044 SDS into I। এই SDS হচ্ছে টেবিল নাম্বার, এটাতে আছে। একটা টেবিল আছে, সেটাতে ডিটেলস দেওয়া আছে, তবে টেবিলটা আমি আমাদের এই বিএনবিসি তে পাই নাই, এটা আগের বিএনবিসি থেকে কালেক্ট করা। আমি তোমাদের টেবিলটা একটু পরের দিকে দেখাচ্ছি। পরের দিকের না হলে এখনো দেখাই দিতে পারি। একটু, এটা আমি আগের বিএনবিসি থেকে কালেক্ট করছি, তবে ক্লিয়ার না। সরি, এই দেখো এই টেবিলটা কি দেখতেছো? হ্যালো, জি স্যার। এই টেবিলে দেখো এসসি এবং জোন 2 তে গেলে আমরা হচ্ছে এই এসডিএস এর ভ্যালুটা পাবো। এসসি এবং জোন 2 তে এসডিএস এর ভ্যালুটা কত? 0.383। 0.383, এই সেই ভ্যালুটাই আসলে বসাই দেওয়া। এই দেখো 0.383 বসাই দেওয়া হয়েছে, আই এর ভ্যালু হচ্ছে 1, আর 0.044 সেম জিনিসই বসানোর পরে 0.01685, সেটা থেকেও কিন্তু এটা বড় হইতে হবে, অলরেডি বড় আছে, অতএব আমাদের ওকেই আছে, আমাদের কোনো চেঞ্জ করার দরকার নাই। এরপর হচ্ছে লোডেডটা, আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। লোডেডটা একটু ভালো মতো বুঝবা, কারণ লোডেও কিন্তু তোমাদের কোয়েশ্চেনের উপর বেস করে জেনারেলি চেঞ্জ হয়। তো আমি লোডেডটা কত নাম্বার পেজে আছে বলছে কোডে? স্যার 3209। 3209, আমরা আছি 3208 এ। হ্যাঁ, 3209 তে আসলাম আমরা। এই দেখো সিসমিক ওয়েটটা
ডাব্লিউ বের করাটা একটু ভালো মতো পড়ি আমরা। সেটা বলছে কি, the seismic weight is the total dead load of a building or a structure including partition wall and appreciable portion of other imposed load listed below। মানে এখানে ডাব্লিউ মানে আসলে টোটাল ডেড লোডকে বোঝাচ্ছে, কিন্তু অনেক সময় ক্যালকুলেশনের জন্য আদার কিছু লোডও অ্যাড করা হয় এবং সেগুলো নিচে ডেসক্রাইব করা হইলো 3টা পয়েন্টের মাধ্যমে। দেখো, ফর লাইভ লোড আপ টু অর ইনক্লুডিং মানে 3 কিলোনিউটন পার মিটার স্কয়ার পর্যন্ত যদি লাইভ লোড হয়, তাহলে তোমাকে 25% অফ লাইভ লোড যোগ করতে হবে। কার সাথে যোগ করতে হবে? হ্যালো, সেটা হচ্ছে ডেড লোডের সাথে যোগ করতে হবে। অবশ্যই স্যার। ডেড লোড যেটা দেওয়া ছিল সেটার সাথে 25% যোগ করতে হবে যদি লাইভ লোডটা 3 কিলোনিউটন মিটার স্কয়ারের কম বা সমান হয়। ঠিক আছে? তাহলে হচ্ছে টোটাল ডেড লোড হচ্ছে পার্টিশন ওয়াল তো সবকিছু সহ টোটাল ডেড লোড প্লাস তখন 25% অফ লাইভ লোড হবে যদি 3 এর সমান বা 3 এর কম হয়। আর যদি 3 এর থেকে বেশি হয় তাহলে কত পার্সেন্ট লাইভ লোড যোগ করতে হবে? 50% যোগ করতে হবে। ঠিক আছে? 50% যোগ করতে হবে। আর যদি টোটাল ওয়েট 100% পার্মানেন্ট হেভি ইকুইপমেন্ট এগুলো থাকে, সাস্টেইন লোড ইন ন্যাচারাল শ্যাল বি ইনক্লুডেড। মানে এক্সট্রা লোড হিসেবে যদি আরো এগুলো থাকে, হেভি ওয়েট ইকুইপমেন্ট, তারপরে হচ্ছে রিটেইনড স্ট্রাকচার বা রিটেইনড লোড বিয়ারিং স্ট্রাকচার যেগুলো, যেমন ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, সেগুলো লোডগুলো সরাসরি 100% হিসেবে যোগ করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমাদের লোডটা কত গিভেন ছিল সেগুলো একটু দেখে আসি আমরা কোয়েশ্চেনে। আমাদের ডেড লোড কত ছিল? 9 কিলোনিউটন পার মিটার স্কয়ার। এটা কিন্তু ইনক্লুডিং পার্টিশন ওয়াল টুয়াল সহ সবকিছু মিলে। আর লাইভ লোড 3 কিলোনিউটন মিটার স্কয়ার পার মিটার স্কয়ার। তাহলে আমাকে বলো দেখি আমাদের সাথে কত পার্সেন্ট লাইভ লোড যোগ হবে? আমাদের ক্ষেত্রে কত পার্সেন্ট লাইভ লোড যোগ হবে? 25%। 25% যোগ হবে। দেখো আমি সেজন্য লোড ক্যালকুলেশনের সময় দেখো এখানে করছি কি, ডেড লোডের সাথে 25% লাইভ লোড অ্যাড করছি। ডেড লোড 9 ছিল আর লাইভ লোড ছিল 3, সেজন্য 0.25 ইনটু 3। পরে আমি 9.75 পাইলাম। সেটা হচ্ছে এই 3209 পেজের মতো করেই করা। ঠিক আছে? এবার হচ্ছে সিসমিক লোড অন ইচ স্টোরি। ইচ স্টোরিতে আমরা এটা পাইলাম পার ইউনিট কিসে? লোডটা পাইছি পার ইউনিট কততে? কিলোনিউটন পার মিটার স্কয়ার স্যার। পার ইউনিট কততে? লেন্থ নাকি কি? নাকি অন্য কিছু? বুঝিনি। এরিয়া। অবশ্যই এরিয়াতে। অবশ্যই এরিয়াতে। তাহলে লোড পার এরিয়াতে পাইছি। তাহলে আমাদের টোটাল লোডে নিয়ে যাইতে গেলে এরিয়া দিয়ে গুণ করতে হবে। তাহলে এরিয়াটা কত ছিল আমাদের প্ল্যানের? মনে আছে? আমাদের প্ল্যানটা কত ছিল? কত বাই কত? 30 × 60। 30 × 60 ছিল। সেজন্য 30 × 60 দিয়ে গুণ দেওয়া হয়েছে। আমরা একটু দেখে আসি কোয়েশ্চেনে। দেখো প্ল্যানটা ছিল আমাদের 30 × 60 মিটার। তাহলে সেটাই করা হয়েছে। 30 × 60 দিয়ে গুণ দেওয়া হয়েছে। এইভাবে গুণ দেওয়ার কারণে টোটাল যে লোডটা আসছে এটা কয়টা স্টোরির? এখানে কয়টা স্টোরির লোড আসছে? 15 স্টোরি। এটা কিন্তু একটা স্টোরির আসছে, কারণ ইউডিএল কিন্তু ইচ স্টোরিটা হিসাব করছে। এখানে ইউডিএল কিন্তু টোটাল লোড মিলাইয়া দেয় না, প্রত্যেকটা স্টোরির দিচ্ছে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এটা কিন্তু প্রত্যেকটা মানে 15 তলার টোটাল লোড হিসাব করতে গেলে তাহলে এটাকে কত দিয়ে গুণ দিতে হবে? যদি সেম ধরি প্রত্যেকটা ফ্লোরে যদি সেম লোড থাকে তাহলে 15। এটাকে এই 15 দিয়ে গুণ করতে হবে। সেটাই করা হয়েছে।
এই দেখো টোটাল সিসমিক লোড হচ্ছে এই স্মল ডাব্লিউ এর ভ্যালুর সাথে তোমাকে 15 গুণ দিতে হবে, তাহলে ক্যাপিটাল ডাব্লিউ এর ভ্যালুটা পাবে। এবং দেখো এখানে প্রত্যেকটা ডাব্লিউ এর ভ্যালু আমি সেম ধরছি, মানে প্রত্যেকটা স্টোরিতে সেম। ডাব্লিউ ওয়ান এর স্মল ডাব্লিউ ওয়ান এর ভ্যালু যা, স্মল ডাব্লিউ টু এর ভ্যালু ওটা, স্মল ডাব্লিউ টু থ্রি এর ভ্যালু ওটা, ফোর এর ভ্যালু ওটা, এভাবে করতে করতে 15 পর্যন্ত ভ্যালু সবগুলো সেম। তাহলে টোটাল লোড হবে ডাব্লিউ ওয়ান থেকে ডাব্লিউ 15 পর্যন্ত যোগ, অথবা ডাব্লিউ ওয়ান কে 15 দিয়ে গুণ, একই কথা। ক্লিয়ার? জি স্যার। আমাদের আর 10 মিনিট টাইম আছে, 10 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে, দেখি পারি কিনা, আশা করি শেষ হয়ে যাবে। এরপর আসতেছে আমাদের মেইন ফর্মুলা, হচ্ছে বেস শেয়ার বের করার ফর্মুলা। দেখো এই অ্যাসেটা বের করার জন্যই কিন্তু আমরা, বা জেড এর কোএফিসিয়েন্ট আই আর সিএস এইগুলো বের করার জন্যই কিন্তু আমরা আগের এতগুলো কাজ করছি। তাহলে এই অ্যাসেটা বের করার পরেই আমরা এই দ্যাট লোডের সাথে ক্যাপিটাল ডাব্লিউ টোটাল সিসমিক লোডের সাথে যদি এই কোএফিসিয়েন্টটা অ্যাসেটা গুণ করে দিই, তাহলে এই বেস শেয়ারটা পেয়ে যাবে। এই ফর্মুলাটা আছে আসলে 3207 নাম্বার পেজে, আমরা একটু যাই 3207 নাম্বার পেজে। এই দেখো এই ফর্মুলাটা, P equal to SA into W। তাহলে আমরা SA এর ভ্যালু অলরেডি বের করছিলাম, SA এর ভ্যালু হচ্ছে এটা, আর W এর ভ্যালু হচ্ছে কিছুক্ষণ আগে বের করছি এটা। এখানে কিন্তু সাইনটা ভুল আছে, এটা গ্রেটার দেন হবে, এটা আমি কারেকশন করে দিয়ে দিব তোমাদের। আর তবুও যদি ভুল থাকে তাহলে আমাকে জানাইও, তোমাদেরকে যেটা দিয়ে দেওয়া হবে সেটাতে। এভাবে করে গেল, টোটাল আমরা পাইলাম এত কিলো নিউটন, বেস শিয়ারের ভ্যালু পাইলাম এত। তোমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন করতে হবে এখন। আমি তোমাদের ফার্স্টেই বলছিলাম ফার্স্ট কাজ হচ্ছে বেস শেয়ার বের করে, তারপরে ওই বেস শেয়ারটাকে প্রতিটা ফ্লোরে ডিস্ট্রিবিউট কর, 1 নাম্বার ফ্লোর থেকে 15 নাম্বার ফ্লোর পর্যন্ত এভাবে ডিস্ট্রিবিউট করে যাওয়া লোডটা। সেই কাজটাই আমি এখন করব। এই দেখো একটা ফর্মুলা গিভেন আছে, ফর্মুলাটা আবার 3210 নাম্বার পেজ আছে, কিভাবে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন করতে হবে সেটার উপর বেস করে। তাহলে দেখি আমরা 3210 এ যাই। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ল্যাটারাল ফোর্স, ল্যাটারাল ফোর্স হচ্ছে বেস শেয়ারটা। এই দেখো Fx is equal to V into Wx into Hx to the power k, আর Wi Hi to the power k, এটা সামেশন I to n। এখন এটার মিনিংটা আমি প্রত্যেকটা একটু ভালো মতো বলতেছি। দেখো এখানে Fx, x এর জায়গায় যদি 1 হয়, তাহলে F1 মানে বুঝাচ্ছে প্রথম স্টোরিতে কত লোড কাজ করতেছে, ল্যাটারাল লোডের ভ্যালু ফার্স্ট স্টোরি। তাহলে x এর ভ্যালু 15 হওয়া মানে 15 নাম্বার স্টোরি। 15 নাম্বার স্টোরিতে। তাহলে x এর ভ্যালু ভেরি করতে পারে কত থেকে কত পর্যন্ত, আমাদের যে অঙ্কটা আছে 1 to 15, 1 পয়েন্ট সামথিং হইতে পারে, না স্যার হইতে পারে না। তাহলে x এর ভ্যালু হবে রাউন্ড নাম্বার, এবং x টা হচ্ছে লেভেল বোঝানোর জন্য বা স্টোরি বোঝানোর জন্য ইউজ করা হচ্ছে। যখন তুমি 1 নাম্বার স্টোরির জন্য ক্যালকুলেট করবা, ধরো তুমি F1 বের করতেছো, তাহলে এখানে W টা হিসাব করতে হবে কোন স্টোরির জন্য, স্মল W টা 1 স্টোরি। ফার্স্ট স্টোরির জন্য, মানে যেটার জন্য ক্যালকুলেট করতেছো সেটার স্টোরির W টা বের করতে হবে। তারপরে Hx টা বের করতে হবে কোনটার জন্য, ফার্স্ট স্টোরি। তাহলে আমাকে বলো F1 যদি বের করি W1 এর ভ্যালু কত হবে, আর H1 এর ভ্যালু কত হবে। স্মল W1 এর ভ্যালু কিন্তু কিছুক্ষণ আগে করে আসছি আমরা, আমরা একটু দেখে আসি যদি কারো কোনো প্রবলেম হয়। এটা ছিল W1 তো সবগুলোর জন্য সেম হবে না? হ্যাঁ, W1 W2 সবগুলোর জন্য সেম, W এর ভ্যালু তেমন চেঞ্জ হয় না আসলে, সেজন্যই আসলে ক্যান্সেল আউট হয়ে যায়। আমি পরে দেখাবো, তবু আমি তোমাদের বোঝানোর জন্য আপাতত ভ্যালু গুলো বোঝাচ্ছি। এটা হচ্ছে কোন ইউনিটে আসছিল আমার তো মনে নাই, এটা কোন ইউনিটে আসছিল মনে নাই আমার, একটু দেখে আসি। আমরা আগের পেজে কিলো নিউটন। কিলো নিউটনে করছিলাম বলে আমারও মনে হচ্ছে। এই দেখো স্মল ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 17,550, এই 17,550 কিলো নিউটন।
তাহলে আমাকে বলো H1 এর ভ্যালু কত হবে? ফার্স্ট স্টোরির জন্য করলে 15 কত? 15 15? শিওর? সরি স্যার 3 মিটার 3 মিটার। অবশ্যই 3 মিটার। আর H2 এর ভ্যালু যদি W2 করতো তাহলে কত হইতো? যদি F2 বের করতাম আরকি। তাহলে W2 হইতো কিন্তু একই 17,550 W1 এর মতোই। কিন্তু H2 কত হইতো? সেমই এই তো। এটা কি স্যার সামেশন করে ধরতে হয় নিচ থেকে? বটম থেকে। এটা অলওয়েজ বটম। দোতলা পর্যন্ত হাইট, বটম থেকে কত? 3 তলা পর্যন্ত হাইট, বটম থেকে কত? বুঝতে পারছো? এই ধরনের আরকি। তাহলে গেল এটা। তবুও আরেকটু এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদের পরবর্তী পেজে গিয়ে। তাহলে দেখো এখানে fx আমরা করব। এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা কি করতেছি দেখো। ফর্মুলাটা এখানে লিখলাম। ফর্মুলাটা লিখে এখানে k জিনিসটা কি? k জিনিসটা হচ্ছে একটা ফ্যাক্টর। k এর ভ্যালুটা হচ্ছে যদি টাইম পিরিয়ড আমাদের 0.5 সেকেন্ডের কম বা সমান হয় তাহলে হচ্ছে 1, আর 2.5 সেকেন্ডের সমান বা বড় হইলে হচ্ছে 2। আর যদি 0.5 থেকে 2.5 সেকেন্ডের ভিতরে থাকে তাহলে লিনিয়ার ইন্টারপোলেশন করতে হবে। দেখো সেই জিনিসটাই আমি এখানে টেবিল আকারে লিখছি। 0.5 সেকেন্ডের কম বা সমান হইলে 1, 2.5 সেকেন্ডের বড় বা সমান হইলে 2। আর যদি এটার মাঝামাঝি পড়ে ইন্টারপোলেশন তো করতে পারবে তোমরা। ইন্টারপোলেশন করতে পারবে না? জি স্যার। আমাদের টি এর ভ্যালু স্ট্রাকচার পিরিয়ডটা জানি কি স্যার? ওই টাইম পিরিয়ড বের করছিলাম না, টি এর ভ্যালুটা স্যার বুঝতে পারছি। আগেই করে আসছি, আমি একটু দেখাই আসছি। ওই করলাম এই টি এর ভ্যালু স্ট্রাকচার বা বিল্ডিং পিরিয়ড জি স্যার বুঝতে পারছি। 1.433 যেটা বের করছিলাম সেটাই। তাহলে দেখি আমার সময় প্রায় শেষের দিকে। সেই জিনিসটা ইন্টারপোলেশন করে করতে পারো অথবা এই ইকুয়েশন টা ইউজ করেও করতে পারে। আমি এই ইকুয়েশনটা ইন্টারপোলেশন করে বের করছি তোমাদের সুবিধার জন্য। টি এর ভ্যালুটা যদি এখানে বসাই দাও, কে এর ভ্যালু বের হয়ে যাবে। আচ্ছা যাক, এখানে WX HX হচ্ছে যেই ফ্লোরের জন্য করবা সেই ফ্লোরেরটা শুধু। আর নিচেরটা হচ্ছে টোটাল সামেশন, মানে 1 থেকে 15 এর জন্য। মানে আমাদের 15টা স্টোরি আছে বলে নিচেরটা কিন্তু টোটাল সামেশন, আর উপরেরটা শুধুমাত্র যে স্টোরির জন্য করবা সেই স্টোরি। মানে ফার্স্ট স্টোরি করলে ফার্স্ট স্টোরি, সেকেন্ড স্টোরি করলে সেকেন্ড স্টোরি, এইভাবে। তাহলে দেখো উপরেরটাতে W এর ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট সব জায়গায়, কারণ W1 এর ভ্যালু যা, W2 এর ভ্যালু তা, W3 এর ভ্যালু ওটা, সেজন্য সেম ভ্যালু বসায় দেওয়া হয়েছে। আর এই টা কিন্তু ফার্স্ট স্টোরির জন্য 3, সেকেন্ড স্টোরির জন্য 6, থার্ড স্টোরির জন্য 9, এভাবে করে কিন্তু চেঞ্জ হইতে থাকবে, সেজন্য এই ভ্যালুটা আপাতত বসানো হয়নি। তারপরে হচ্ছে এখানে W1 W2, এই দেখো এখান থেকে W1 W2 সবগুলোর ভ্যালু কিন্তু সেম। তাহলে সেম হইলে চাইলে কমন নিয়ে নেওয়া যায় না? 17,550 এটা কমন নিয়ে নেওয়া হয়েছে, এবং উপর থেকে 17,550, নিচ থেকে 17,550 যদি ক্যান্সেল আউট হয় এই, তাহলে দেখো উপরে থাকে hx টু দি পাওয়ার k, আর নিচে থাকে h1 টু দি পাওয়ার k প্লাস h2 টু দি পাওয়ার k, এইভাবে h15 টু দি পাওয়ার k পর্যন্ত, মানে আমাদের hn টু দি পাওয়ার k পর্যন্ত। hn মানে হচ্ছে আমাদের 45, আর h1 মানে হচ্ছে 3, h2 মানে হচ্ছে 6। তাহলে 3 টু দি পাওয়ার k, 6 টু দি পাওয়ার k প্লাস এইভাবে করতে করতে 45 টু দি পাওয়ার k। আমি চাইলে 3 টু দি পাওয়ার k এখান থেকে কমন নিতে পারি। কমন নিলে 1 টু দি পাওয়ার k প্লাস 2 টু দি পাওয়ার k প্লাস এইভাবে করতে করতে 15 টু দি পাওয়ার k পর্যন্ত আসবে। তাহলে k এর ভ্যালুটা আমরা জানি। k এর ভ্যালুটা বসাই দিয়ে আমরা বের করে ফেললাম। এই এতদূর আসলো। hx টু দি পাওয়ার k এর ভ্যালুটা বসাই দিচ্ছি, এবং এখানে যদি তুমি k এর ভ্যালুটা বসাই দাও এবং ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটরে এটা করতে একটা মানে লেন পর্যন্ত যাবে। তবে ক্যালকুলেটরে কভার হয় এটা। এটা বের করার আরো কোনো ইজি ওয়ে আছে কিনা আমি ট্রাই করতেছি। ইজি ওয়েটা পাইলে তোমাদের জানাই দিব। আমিও ক্যালকুলেটরেই করছি। তো মানে 1750.906 আসছে। তোমরাও একটু করে দেখো, আমার ভুল হইতে পারে। আর hx টু দি পাওয়ার এই ফর্ম এতদূর পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এতদূর পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এরপরে যেটা করছে এটা খুবই ইজি একটা জিনিস। সরি, দেখো ফর্মুলা ছিল কিন্তু এইটা।
fx ইজ ইকুয়াল টু এটা ছিল, কিন্তু এখানে আমাদের fx এর ভ্যালুটা বের হওয়ার কথা কোন ইউনিটে? কোন ইউনিটে বের হওয়ার কথা? বলো দেখি কোন ইউনিটে বের হওয়ার কথা? স্যার কিলো নিউটন। কিলো নিউটনে বের হওয়ার কথা। তাহলে আমি যদি নিউটনে বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করতে হবে অবশ্যই। তাহলে আমি কি এখানে ভুল করছি? 1000 দিয়ে মনে হয় ভাগ করে ফেলছি, তাই না? না, 1000 দিয়ে গুণ করাই আছে। 1000 দিয়ে গুণ করলে দেখো এই দশমিকটা এখানে ছিল, এই জায়গায় দশমিক ছিল, সেটা কিন্তু এই 3 ঘর আগে চলে আসছে 1000 দিয়ে গুণ করার কারণে। নিউটনে নিয়ে গেছি আরকি, আর কোনো কিছুই না। কিলো নিউটনে ছিল, নিউটনে নিয়ে গেছি। এবার F1 হইলে hx এর জায়গায় কত বসাবা? F1 বের করতে চাইলে hx এর জায়গায় কত বসাবা? স্যার 3। 3 বসাবা। F2 হইলে 6 বসাবা, F3 হইলে 9 বসাবা। এইভাবে করে বাকিটা বের করছি। আর কোনো কিছু না। F15 পর্যন্ত বের করছি। আল্টিমেটলি এই দেখো F1, F2 ভার্টিক্যালি কতদূর পর্যন্ত ডিস্ট্রিবিউটেড হইলো বেস শিয়ারটা সেটা বের করলাম। তোমাদের আসলে বের করতে বলছে এই F1 থেকে F15 এর ভ্যালু, এইটাই। ক্লিয়ার? এখানে আমি একটু বারবার করে বলে দিই, তোমাদের মনে থাকবে না। এখানে hx এর ভ্যালু হচ্ছে ফার্স্ট স্টোরির জন্য হচ্ছে 3, আর সেকেন্ড স্টোরির জন্য হচ্ছে 6, থার্ড স্টোরির জন্য হচ্ছে 9। এইভাবে 3 3 করে ইনক্রিজ হইতে থাকবে। তোমরা একটু চাইলে ক্যালকুলেটরে করে দেখতে পারো। এই এত দূরেই তোমাদের আর্টওয়ার্কের ক্যালকুলেশন। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। তোমাদের কি এরপরে ক্লাস আছে না? জি স্যার। ওকে, তাহলে থ্যাংক ইউ। আরেকটা কথা, তোমাদের কুইজের মার্কসটা আমি এখনো দিতে পারি নাই। আমি আসলে অসুস্থ এখনো। গত সোমবার থেকে অসুস্থতায় ভুগতেছি। আমি পারলে দেখি এই উইকের মধ্যেই তোমাদের জানাই দেওয়ার ট্রাই করব। আর নাইলে তো পিএল এর প্রথম উইকে তো অবশ্যই জেনে যাবা টোটাল 30 তে তোমরা কত পাচ্ছ। আর আমি এই উইকে দিয়ে দেওয়ার ট্রাই করবো। আসলে এই উইকে আমরা আর একটু বিজি হচ্ছে, তোমাদের ল্যাবের অ্যাসেসমেন্টে কোয়েশ্চেন করা, এই করা সে করা নিয়ে ভালোই বিজি আছি। দেখি আর কি, তবুও শেষ করে ফেলতে পারলে আমি অবশ্যই দিয়ে দিই। ওকে, থ্যাংক ইউ।